নমস্কার। আজ আমাদের সঙ্গে রয়েছেন পাঠভবন হাই স্কুলের প্রাক্তন গণিত শিক্ষক শ্রী দীপঙ্কর সরকার। আমাদের সকলের ভীষণ প্রিয় দীপঙ্কর স্যার। স্যার, আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আমার ভালোবাসা রইল। স্যার, পাঠভবন স্কুল জন্মলগ্ন থেকেই রবীন্দ্রনাথের ভাবনা ও আদর্শকে অনুসরণ করে গড়ে উঠেছে। রবি ঠাকুরের শিক্ষা পদ্ধতিতে শান্তিনিকেতনের ছেলেমেয়েরা প্রকৃতির মাঝে বেড়ে ওঠে, একথা তো আমাদের সকলেরই জানা। তাহলে স্যার, এই ব্যতিক্রমী ভাবনায় সমৃদ্ধ শিক্ষা পদ্ধতিকে ফলপ্রসূ করা কিভাবে সম্ভব হয়ে উঠেছে এই শহুরে পরিবেশে? আসলে সেটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ কলকাতা শহরের স্কুলে তো আর শান্তিনিকেতনের যে উদার প্রাকৃতিক পরিবেশ সে তো আর পাওয়া যাবে না। হ্যাঁ, রবীন্দ্রনাথের মূল শিক্ষা ভাবনাটাকে আমরা অনুসরণ করেছিলাম। ওই প্রকৃতির অংশটুকু বাদ দেওয়া মানে অনেকটাই বাদ যাওয়া, এ কথাও ঠিক। কিন্তু রবীন্দ্রনাথ এমন একজন মানুষ যিনি শিক্ষার সংজ্ঞাটাই প্রায় বদলে দিয়েছিলেন। শিক্ষা বলতে আমরা বুঝতাম কি না, একটা জেনারেশনের যে আহৃত জ্ঞান, মানে হ্যান্ডিং ওভার অফ ইনফরমেশন ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার, এটাই মোটামুটি শিক্ষার সার্বিক সংজ্ঞা বলে স্বীকৃত হয়ে এসেছে। কিন্তু এটাকে সম্পূর্ণ বদলে দিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ মনে করতেন যে মানুষের ইন্দ্রিয়গুলোকে সজাগ করার উপকরণ হচ্ছে শিক্ষা। এখন ইন্দ্রিয় মানে চোখ, কান ইত্যাদি, যার জন্য তুমি দেখবে রবীন্দ্রনাথের ভাবনায় রবীন্দ্রনাথের কলা ভবন রয়েছে, রবীন্দ্রনাথের ভাবনায় সঙ্গীত ভবন রয়েছে, এবং ছোটবেলা থেকেই এই ছবি আঁকা, ছবি দেখা, এমন সমস্ত মাস্টারমশাইরা সেখানে ছিলেন। নন্দলাল বোস, বিনোদ বিহারী মুখোপাধ্যায়, রামকিঙ্কর বেশ, সুরেন্দ্রনাথ করের মতো আর্কিটেক্ট এবং শিল্পী, এরকম সব অনেক মানে যারা ছিলেন সেই সময়, তাদের তো তারা দিকপাল, তাদের ছবিগুলো তো তার ছাত্রছাত্রীরা দেখছেন, তারা তো আর বসে থাকেনি, কাজের মধ্যে দিয়ে তারাও ছিলেন। আর নিজেরা তো আঁকছেন, নিজেদের মনের এক্সপ্রেশন তো বেরিয়ে আসছে ছবির মধ্যে দিয়ে। আর গান তো সকলকেই গাইতে হতো, কারণ যার গলায় সুর নেই সেও কোরাসে গলা মেলাতো। এই নিয়ে অনেক ঠাট্টা তামাশা আছে, যাই হোক। হ্যাঁ, কিন্তু গান যে শুনছে, তুমি দেখো প্রমথ ঋষি রবীন্দ্রনাথ শান্তিনিকেতন বইতে একটা দিনে ওর সব বদলে গিয়েছিল। ওই একটা কোরাসের গান ভেসে এসেছিল ওর গান, আর ওই শারদীয় আকাশ আর ওই গান, ওর জীবনটাই প্রায় বদলে গেল। এরকম তাই হয়, প্রকৃতি ওটাই দিতে পারে। ওর সঙ্গে ওই আকাশটা যদি না মিলতো তাহলে কিন্তু ওইভাবে একটা টোটাল ট্রান্সফরমেশন, একটা মানুষ মনে হলো সব বদলে গেছে জীবনে, দৃষ্টিভঙ্গি থেকে আরম্ভ করে ভাবনা সবটাই বদলে গেল। এইখানেই প্রকৃতির স্পর্শটা, সেটা আমরা মিস করি। কিন্তু এই যে মূল ভাবনা যেটা ছিল, চোখের ট্রেনিং, কানের ট্রেনিং, এটা তোমরা যারা পাঠভবনে করেছো খুব ভালো করে জানো। ছবি আঁকা, তোমাদের দিয়ে ফ্রেস্কো করানো, আর্ট রুমে গেলে তোমরা বুঝতে পারতে যে তোমাদের টিচাররা হাতে ধরে করিয়ে দিতেন না, কিরকম তোমাদের সামনে ফেলে দিতেন, তোমাদের ভেতরে যা আছে সেটা যাতে বেরিয়ে আসে। আর গানে সুপূর্ণাদি, ঘোড়ার যুগে সুমিত্রা নারায়ণ, এরা তো কি কাণ্ড করেছিলেন সত্যি। আর দুজনেই শান্তিনিকেতন প্রোডাক্ট, অতএব ওরা খুব ভালো করে জানতেন যে এই শিক্ষাটা কি শিক্ষা। অতএব পাঠভবন তো অমনি অমনি তৈরি হয়নি। উমাদি তো ছিলেন, উমাদির সঙ্গে এরা তো যেটা পাঠভবনের ছাপ সেটা তো ওরা করেছিলেন, ওরাও সঙ্গে ছিলেন, ওদের অবদানটাও কম নয়। শিক্ষাগুলো সুপূর্ণাদি এবং সুমিত্রা নারায়ণ। পরবর্তীকালে গৌতম তো অসাধারণ কাজ করেছে, তোমরা জানবে, আর কিছু বলার নেই। তাহলে স্যার, প্রকৃতির মাঝে থেকে মানুষের কল্পনা শক্তি এবং তার সৃজনশীলতা উদ্দীপিত হয়, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? বৈজ্ঞানিক ব্যাখ্যা তো নিশ্চয়ই আছে, কিন্তু সেই বিজ্ঞানটা আমার না খুব ধরাছোঁয়ার মধ্যে নয়, তবে আমি অনুভব করতে পারি। এই যেমন বললাম প্রমথনাথ ঋষির এর থেকে, লেখা থেকে, যে ওই প্রাকৃতিক পরিবেশ, শান্তিনিকেতনে উদার আকাশ, ওই শরতের সেই তুলোর মতো পেঁজা মেঘ আকাশে, তার সঙ্গে গান, গানেরও মানেটা পাল্টে যায়, জীবনের মানেটাও বদলে যায়। গাছ, গাছের পাতার আন্দোলন, বড় বড় এই সমস্ত শাল বীথিকা, সেই শাল বীথিকার মধ্যে দিয়ে আম্রকুঞ্জ, সেখানে গাছের শাখা প্রশাখার
তুমি চেহারাগুলো দেখো না, যে লাইন্সগুলো, শুধু লাইন্স হিসেবে যদি ভাবো, কি অসাধারণ মনোরম। তার সঙ্গে যখন যুক্ত হয় মানুষের সৃষ্টি, সে দুয়ে মিলে একটা অন্য রসায়ন তৈরি করে, সেটা কিন্তু প্রকৃতি ছাড়া সম্পূর্ণ হয় না। আর আমার আর একটা জিনিসও মনে হয়, রবীন্দ্রনাথ কি শুধুই, এটা আমার ভাবনা, আমি ভুল হতে পারি, যে রবীন্দ্রনাথ কি শুধুই প্রকৃতির সঙ্গে পড়ানোর জন্য, সেটা তো নিশ্চয়ই একটা বড় উদ্দেশ্য ছিল, কিন্তু সেটাই কি একমাত্র? আমার মনে হয় তখন শিক্ষার যে অবস্থা, শিক্ষার জন্য যে একটা বড় ইটের তৈরি বাড়ি, একটা বড় ক্লাসরুম, দেয়ালে বড় বোর্ড, টেবিল, চেয়ার, বেঞ্চি, এ তো প্রচুর টাকার ব্যাপার। গ্রামে গঞ্জে সারা দেশে ইংরেজ আমলে যা হতশ্রী অবস্থা অর্থনীতি, সেখানে এই শিক্ষার টাকা করতে, ইংরেজ তো শিক্ষার জন্য খরচ করতেন না, সে তো কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকদের অনুদানে অনেক কিছু হয়েছে, ইংরেজরা সাহায্য করেন খুব একটা। সেই অবস্থায় যদি শিক্ষাকে সত্যি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে শিক্ষা যে থেমে থাকে না, এটাও রবীন্দ্রনাথ হাতে করে দেখিয়েছে। শিক্ষাটাও শুরু হতে পারে মাঠে বসে, ঘাটে বসে। তার জন্য ব্ল্যাকবোর্ড আর বড় ঘর, টেবিল, চেয়ার, এত কিছু দরকার হয়, ওখান থেকেও শিক্ষাটা হতে পারে। এটাও বোধহয় একটা উদ্দেশ্য ছিল। হলডেন সাহেব বলেছিলেন না, যে ইন ইন্ডিয়া দ্য এডুকেশন শুড বি গান্ধিয়ান, ওই একবারে রবীন্দ্রনাথের শিক্ষাটা ওইরকম একটা গান্ধী, মানে অ্যাজ সিম্পল অ্যাজ গান্ধী ওয়াজ, এটাই মিন করেছিলেন হলডেন। সেটাই তো রবীন্দ্রনাথ হাতে কলমে দেখিয়ে গেছেন। স্যার, 2014 সালে আপনি টেলিকম স্কুল অ্যাওয়ার্ডসের পক্ষ থেকে আউটস্ট্যান্ডিং এডুকেশনিস্ট হিসেবে লাইফ টাইম অ্যাওয়ার্ড পেয়েছিলেন, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। স্যার, আপনার এই প্রাপ্ত স্বীকৃতিতে আপনার ছেলেমেয়েরা, আপনার ছাত্রছাত্রীরা, আমরা সকলে ভীষণ আনন্দিত হয়েছিলাম। স্যার, স্যার আপনার কেমন অনুভূতি হয়েছিল? আমার খুব সংকোচ হয়েছিল এই কারণে, একটা আনন্দ তো হয়, কিন্তু সংকোচ হয়েছিল এই কারণে, যেটা আমার কাছে মনে ছিল রিফ্লেক্টেড গ্লোরি। কারণ আমাদের হাত দিয়ে যে ছাত্রছাত্রীরা বেরিয়েছে, তাতে আমাদের যে অবদান ছিল তার চেয়ে তাদের নিজেদের অবদান অনেক বেশি। আজ সন্দীপ রায়কে আমরা তো, সন্দীপ রায় বাড়িটা দেখে না, সত্যজিৎ রায়ের পুত্র বিজয় রায়, কুণাল সেন, মৃণাল সেনের ছেলে গীতাদির ছেলে, এইরকম ভাবে তুমি দেখবে যারা বেরিয়ে এসেছে, যারা আজকে সত্যি পাঠভবনের ছেলে মেয়েরা চতুর্দিকে, সে তুমি পুতুল, মানে আমাদের অজয় বাবুর মেয়ে পুতুলে, আমার ডাক নামটা এত অভ্যস্ত হয়ে গেছি, ভালো নামটা সবসময় খেয়াল থাকে না, তার বাড়ির ব্যাকগ্রাউন্ড অজয় চক্রবর্তী, চন্দনা, এদের মেয়ে। এইভাবে তারা তো আজকে শুধু তারাই নয়, অনিক দত্ত, টনিক দত্ত, সব যে যারা উঠে এসেছে, এক ঝাঁক, শ্রাবণী সেন, সুমিত্রা সেন। অতএব এই ট্র্যাডিশন গুলো থেকে এসেছে। হ্যাঁ, স্কুলের কি তাহলে কোনো অবদান নেই? স্কুলের তো অবদান নিশ্চয়ই ছিল। সেইটাকে স্কুল সেটাকে আরো উজ্জীবিত করেছে এবং সেই গুণগুলোকে স্বীকার করেছে। বহু স্কুল আছে, আমার মনে আছে যে পুতুল যখন এলো স্কুলে, তখন পুতুলকে তো অনেক সময় স্কুল কামাই করতে হবে, পাঠভবন এনকারেজ করলো, বললো না ওটাও করি, ওটা যেন কোনো ক্ষতি না হয়, ও বাকিটুকু করলো। শি ওয়াজ অলসো অ্যান আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট, রেজাল্টও সাংঘাতিক করেছিল এবং শুধু তাই নয়, যাদবপুরে বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ডও তো পেয়েছিল। অতএব সেটা করেছিল। অতএব স্কুল পড়াশুনো তো করবেই, এগুলো পড়াশোনাকে সাপ্লিমেন্ট করে। আমার কখনো মনে হয়নি পড়াশোনার সঙ্গে এর কোনো বিরোধিতা আছে। হ্যাঁ, একটা টাইম ম্যানেজমেন্টের ব্যাপার, সেটুকু তো লাগবে। আচ্ছা স্যার, এই অ্যাওয়ার্ডটির কথা তো আপনি এখনো বলেননি, এই অ্যাওয়ার্ডটা। হ্যাঁ, এটা একটা পেয়েছিলাম। এটা ওই মোনাশ ইউনিভার্সিটি ইন অ্যাসোসিয়েশন উইথ গ্লোবাল রিচ, ওরা করেছিল, তাতে ওদের সঙ্গে ছিল টিটিআইএসও ছিল। এখন এটা কিন্তু একটা রাইট আপ এবং ইন্টারভিউয়ের বেসিসে ওরা সিলেক্ট করেছিল ম্যাথমেটিশিয়ান অ্যাওয়ার্ড বলে। তা সেটা দিয়েছিল ওরা আমাকে, অনেক টিচারকে ইন্টারভিউ করেছিলেন, তার থেকে আমি পেয়েছিলাম। স্যার, এবার পরের প্রশ্নে আসি। পাঠ্যভবনের প্রায় শুরুর দিক থেকে আপনি তো পাঠ্যভবনের সঙ্গেই রয়েছেন। আপনার কিছু স্মরণীয় মুহূর্তের কথা আমাদের শেয়ার করবেন আপনার ছাত্রছাত্রীদের সাথে? পাঠ্যভবনের স্মরণীয় মুহূর্ত আমার বেশিরভাগটা না উন্মাদের সময়। আমি এরকম আউটস্ট্যান্ডিং এডুকেশনিস্ট আমি
কখনো দেখিনি। শুধু আমি না, সত্যজিৎ রায় একবার বলেছিলেন যে আমার মনে হয় না যে উমার মতো ছোটদের এবং ছোটদের শিক্ষাকে উমার চেয়ে ভালো বোঝে এরকম এদেশে আর এখন কেউ নেই। ওর চেয়ে ভালো বোঝে আর কেউ নেই। তা আমি তখন জয়েন করেছি পাঠভবনে, খুব বেশি দিন না, 1 বছর 6 মাস 8 মাস হয় হবে। দেখলাম উমাদি সিঁড়িতে, আমি এটা লিখেওছি, এটা বহু শ্রুত, আমি তবু আবার রিপিট করছি, উমাদি সিঁড়ি দিয়ে এলেই চটির আওয়াজ পেয়ে, তো চটির আওয়াজ তুলে সিঁড়ি দিয়ে নেমে আসছে। আমার ক্লাস একটা বেল পড়েছে, ঘন্টা পড়েছে, উমাদি ক্লাস শেষ, আমি যাচ্ছি দোতলায় ক্লাস নিতে। আমি সিঁড়ির নিচে, উমাদি সিঁড়ির নিচে এসে দাঁড়ালো, আমার দিকে তাকিয়ে হঠাৎ বলল, ক্লাস 8-এর ছেলে মেয়েগুলোকে আর বড্ড বকে এলাম, এত ওরা ছুঁচো হয়েছে, আর কি বলবো, বকতেই হলো, কিন্তু এখন ভয় করছে। বললো কারণ কে জানে ওদের মধ্যে কোথায় কোন রবি ঠাকুর বসে আছেন, পরে জীবন স্মৃতিতে আমাকে একার দেখে নেবে। আমি সেদিন ডিসাইড করলাম এই স্কুল ছেড়ে আমি আর যাবো না। যে স্কুলে একজন শিক্ষক ভাবতে পারেন ক্লাসে ঢুকে তার ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে যে এদের মধ্যে কেউ রবি ঠাকুরও থাকতে পারে, এই যে শ্রদ্ধা এবং সম্মান ছাত্রছাত্রীর প্রতি এবং বিশ্বাস, এই যে শিক্ষকের মধ্যে আছে, সেই স্কুল ছেড়ে যাওয়ার আছে। আরো ঘটনা আছে, ধরো পাঠভবন স্কুলে আমি একটা, এটাও আমি বহুবার বহু জায়গায় বলেছি, এটা তো ফেসবুক সব জায়গাতেই আছে, তবু একটা বলে দিই যে আমার এই দুটো ঘটনার জন্য আমি পাঠভবন কখনো ছাড়ার কথা ভাবিনি। তা নাহলে আমার পাঠভবনের থাকাটা খুব যে মানে আমি সেইভাবে অনেক ডিগ্রি, অনেক ভালো রেজাল্ট এরম করার পরে তো পাঠভবনে আসিনি, কিন্তু তা সত্ত্বেও থেকে গেলাম। তার একটা বড় কারণ হচ্ছে এটা একটা, আর একটা ঘটনা হচ্ছে যে আমি একটা নোটিশ পেলাম যে স্কুল উইল রিমেন ক্লোজ টুমরো বলে লেখা, যে আমি তার পরের দিন বিশ্বকর্মা পুজো ছিল, আমি আর সেটা ইচ্ছে করেই বলছি না। তা আমি নেমে গেলাম ক্লাস শেষ হওয়ার পর, এসে উমাদিকে জিজ্ঞেস করলাম, উমাদি আপনারা তো স্কুলে পুজোয় বিশ্বাস করেন না? বলে না, আপনাদের পুজোয়, বললো না পুজোয় বিশ্বাস না, আমরা স্কুলে পুজো করি না, কারণ স্কুল ইনস্টিটিউশনটা তো পুজো করার জায়গা না, আমরা মন্দির আছে, সেখানে যার পুজো করার ইচ্ছে আছে করতে পারে। যদি কোনো মুসলিম ছাত্র বা ছাত্রী মনে হয় সে নামাজ পড়বে, তার জন্য মসজিদ আছে, খ্রিস্টানদের জন্য ইয়ে আছে, চার্চ আছে। স্কুল ইজ নট দি প্লেস। স্কুলে কেন একটা ধর্মীয় অনুষ্ঠান কেন হবে? তাহলে তো অন্য ধর্মের কাছে এই বার্তা পাঠানো হয় যে তোমরা কিন্তু এই স্কুলে মানে প্রাপ্ত হয়, আমরা তোমাদের স্বাগত জানাচ্ছি। এটা একটা কমিউনিটি। কিন্তু আমরা তাহলে একটু স্কুল ছুটি দিলেন বিশ্বকর্মা পুজো, বলুন না বিশ্বকর্মা পুজো তো স্কুল ছুটি দিলেন, আর সে ক্যাম্পে এইমাত্র নোটিশ পড়লাম, ভালো করে নোটিশটা পড়ে, তখন ভালো করে নোটিশটা পড়ে দেখলাম তাতে লেখা যে স্কুল উইল রিমেন ক্লোজ টুমরো অন অ্যাকাউন্ট অফ কাইট ফ্লাইং সেরিমনি। বলে আমরা চাই ছোটরা ঘুড়ি ওড়ায়, ঘুড়ি ওড়ালে শুধু ঘুড়ি ওড়ার আনন্দ তো আছে, ওড়ানোর আনন্দ তো আছে, শুধু তো ঘুড়িটাও নয়, আকাশটাকেও তো দেখানোর সময় আমরা চাই ওটা ছেলেরা নির্ভেজাল আনন্দটা পাক, সঙ্গে আকাশটাও দেখুন। এই ছিল পাঠভবনের কিছু। স্যার, পড়াশুনো আর খেলাধুলা কি একে অপরের পরিপূরক? এই বিষয়ে আপনার কি মত? আমার শুধু পরিপূরক বলে মনে হয় না, আমার মনে হয় যে এসেনশিয়াল পার্ট। কারণ দেখো, খেলাধুলোর একটা শরীরচর্চার অঙ্গ তো বটেই, এবং খেলাধুলোর মধ্যে দিয়ে ছোটরা যে আনন্দটা লাভ করে, আমরা পাঠভবনে সবসময় যেটা বিশ্বাস করে এসেছি, ছেলেমেয়েরা পড়াশোনাটাও আনন্দের মধ্যে দিয়ে করবে। এই আনন্দটা না থাকলে আমাদের এখানে কি হয়ে গেছে জানো তো, আমাদের শিক্ষা ব্যবস্থার একটা খুব মুশকিলের দিক হচ্ছে, তোমাকে যত কষ্টে ফেলা যায় ততই যেন শিক্ষা হচ্ছে, তা ব্যাপারটা নয়। একটা নতুন জিনিস শেখার, নতুন জিনিস পড়ার তো একটা আনন্দ থাকে। আমরা এত র্যাট রেসে ফেলে দিয়েছি নাম্বারে, যার জন্য ছেলে মেয়েদের মধ্যে একটা ভেতরে ইনবিল্ট টেনশন কাজ করে, যে কি করলে নম্বর বাড়বে, কি করলে শিখবোর চেয়েও বড় কথা, কি করলে নম্বর বাড়বে, এইটা একটা সাইকোলজি তৈরি হয়ে গেছে। খেলাধুলোয় তো আমি ছেড়েই দিচ্ছি, যে আনন্দের দিকটা বললাম সেটা তো বটেই, আর তোমার নিউরোমোটর সিস্টেমকেও যদি ঠিক মতো কাজে লাগাতে হয়, খেলাধুলোটা ভীষণ দরকার। একটা অ্যালার্টনেস,
তোমার ফ্যাকাল্টিগুলো ঠিক ঠিক কাজ করা। তুমি দেখবে অনেকের লিখতে লিখতে ভীষণ ওয়ার্ড ড্রপ করে, শব্দ পড়ে যায়। এই শব্দ পড়ে যাওয়া কিন্তু একটা হচ্ছে তোমার নিউরোমোটর সিস্টেম নিশ্চয়ই কোথাও কোনো একটা জায়গায় প্রবলেম তৈরি করছে। তুমি একটা জিনিস শুনলে, বুঝলে, এই যে বোঝাটা যেমন একটা ব্রেন এবং বুদ্ধির বিকাশের একটা কাজ, ব্রেন এবং বুদ্ধির কাজ, তেমনি সেটাকে চালনা করে সেই পর্যন্ত নিয়ে যাওয়া, এই নিউরোমোটর সিস্টেমগুলো যদি ঠিকঠাক ওয়ার্ক না করে তাহলে কিন্তু সমস্যা হয়ে যায়। অতএব খেলার একটা বিরাট, শুধু পড়াশুনোকেও ভালো করার জন্য খেলার একটা বিরাট ভূমিকা থাকে। হ্যাঁ, এখন তুমি যদি শুধুই খেলো, যে জিনিসের উপকার আছে সেই জিনিসে কি অতিরিক্ত ওষুধ খেতে হয় অসুখ করলে? এখন যদি কেউ এক মুঠো ওষুধ একসঙ্গে খেয়ে ফেলে তাহলে তো নতুন অসুখ তৈরি হবে। অর্থাৎ খেলাধুলোটা কতখানি, পড়াশোনাটা কতখানি, খেলোয়াড় হতে চাইলে তার অন্যরকম ব্যবস্থা, যার মধ্যে সেই ট্যালেন্ট আছে, যার মধ্যে সেই ইচ্ছে প্রবলভাবে আছে, সেটা তো আর একটা পার্ট অফ এডুকেশন হতে পারে। কিন্তু আমাদের যেটা জেনারেল এডুকেশনাল যে কারিকুলাম, তার মধ্যেও কিন্তু খেলাধুলোকে রাখতেই হয়, মানে রাখাটা দরকার। আমাদের কলকাতা স্কুলগুলোতে মাঠ নেই, কিছু নেই, হবেটা কোত্থেকে? হয় না। কিন্তু খেলাধুলোটা খুব প্রয়োজন, যে কোনো ফর্মে। আমাদের এখানে এখন খেলাধুলো মানে তো শুধু খেলা দেখা, হয় টিভিতে, না হয় মাঠে গিয়ে। মাঠে যাওয়াটাও কমে গেছে, টিভিতেই হয় আইপিএল দেখছে, না আইএসএল দেখছে, এইসব। এই তো খেলছে কোথায় ছেলে মেয়েরা? এখন তো অনেকটাই ভিডিও গেমের মতো থাকে। হ্যাঁ, একেবারে একদম। এখন টিভিটাও অনেকটা কমে এসেছে, একেবারে ঠিক। ভার্চুয়াল খেলা চলছে সব জায়গায়। খেলা খুব প্রয়োজন। হাতে পায়ে খেলা তো অনেকটাই এখন কমে এসেছে। স্যার, অনেক সময় দেখা যায় কোনো ছাত্র বা ছাত্রী বোর্ড এক্সামে সব বিষয়েই খুব ভালো নম্বর পেয়েছে, তার ইচ্ছে হিউম্যানিটিস নিয়ে পড়াশোনা করার, কিন্তু তার বাবা মা এবং পরিবার তাদের ইচ্ছে যে সেই মেয়েটি বা ছেলেটি সায়েন্স স্ট্রিমে পড়ুক। তো সেই ক্ষেত্রে তার কোন বিষয় নিয়ে পড়াশোনা করাটা বেশি উপযুক্ত? তার নিজস্ব ইচ্ছা, যে বিষয়টা তার পছন্দের বিষয়। আমি আমার স্কুলেরই একটা উদাহরণ দিতে পারি। একটি মেয়ে অঙ্কে 100, ফিজিক্যাল সায়েন্সে 99, লাইফ সায়েন্সে 97। তার মানে 300-র মধ্যে 4 নম্বর কম তার ফুল মার্কসের থেকে। সেই মেয়ে কিন্তু সায়েন্স নিয়ে পড়লো না, হিস্ট্রি নিয়ে পড়লো। আজকে সে হিস্ট্রি, ইতিহাসের অধ্যাপিকা, এবং সেটা নিজের পছন্দ মতো বিষয় পড়লো, এবং সেটা সবচেয়ে বড় কথা, তার বাবা মা সেটা করলেন, অ্যাপ্রুভ করলেন, করতে দিলেন তাকে। এখন এটাই উচিত। সমস্ত বিষয়ের প্রয়োজন আছে পৃথিবীতে। কেউ যদি ধরে নেয়, এখন আমার যদি ইন্টারেস্ট থাকে, ধরো আমি সাহিত্য নিয়ে পড়বো, কি আমি লিঙ্গুইস্টিক্স নিয়ে পড়বো, সেখানে যদি আমার ইচ্ছে থাকে এবং আমার পরিশ্রম থাকে, তাহলে তারও যা প্রয়োজনীয়তা আছে, তুমি জীবনে অর্থকরী বা পেশাদারি ব্যাপারেও তুমি যে কিছু করতে পারবে না, সেটা আমার মনে হয় না। তাছাড়া অন্য বিষয় তো আছে, ইতিহাসের সঙ্গে সোশিওলজি আছে, যার যেদিকে ইন্টারেস্ট সেসবগুলো করলো। অনেক বিষয় তো আবার দরজা অনেক বেশি খোলা, কোনো বিষয় দরজাটা একটু কম খোলা, কিন্তু ঘরে ঢোকবার দরজা আছে, সেটা আছে। হ্যাঁ, তোমাকে বলতে পারো যে তোমাকে সে একটা জায়গায় গিয়ে পৌঁছতে হবে, ওই রিস্কটুকু লোকে নিতে চায় না। কিন্তু এখন তো তুমি দেখছো যে বিজ্ঞান পড়েও কারিগরি বিষয় না পড়লে খুব একটা লাভ নেই। এখন কারিগরি বিষয়, সে তো তাহলে আমাকে ফিটারের কাজ শিখতে হয়, মিস্ত্রির কাজগুলো শেখা। আমি সেটাকে ছোট করছি না, সেটা শিখে আমি যদি আমার পেশাদারি জীবন যাপন করতে পারি এবং নিজের যে বিষয়ে আগ্রহ সেই বিষয়ে পড়াশোনা করতে পারি, আমি তো তাকে একেবারে পুরোদমে সমর্থন করি। স্যার, সাহিত্য নিয়ে পড়াশোনা করলে পরবর্তীকালে কি কি সম্ভাবনা খোলা থাকতে পারে? অনেক সম্ভাবনা। একটা তো শিক্ষকতা জীবন তো হতেই পারে, আর সাহিত্য এবং ভাষা এই নিয়ে যদি পড়াশোনা বন্ধ হয়ে যায়, তাহলে তো একটা জাতি মরে যাবে।
একটা জাতকে বেঁচে থাকার জন্য এগুলো তো ভয়ঙ্করভাবে দরকার। সমস্ত ভাষা তো বাহক, আমি সাহিত্যটা আলাদা করছি ভাষা থেকে ন্যাচারালি, কিন্তু সাহিত্যের মধ্যে দিয়েই তো ভাষার জ্ঞান মানুষের বিকাশ লাভ করে। তারপর তো ভাষার একটা নিজস্ব গ্রামার আছে, তার নিজের একটা স্ট্রাকচার আছে, সেসবগুলো তো আছে। কিন্তু এই ভাষা তো বাহক, সমস্ত বিষয়েরই বাহক। তুমি ইঞ্জিনিয়ারিংই পড়ো, তুমি বিজ্ঞানই পড়ো, তুমি অন্য কোনো বিষয়ই পড়ো বা হিউম্যানিটিস কোনো সাবজেক্ট পড়ো, তোমার ভাষার মধ্যে দিয়েই তো সেই এক্সপিরিয়েন্সটা করতে হবে। সেটা ইংরেজি না বাংলা না সেটা পরের কথা, না হিন্দি সেটা পরের কথা। অতএব ভাষার চর্চা যদি বন্ধ হয়ে যায় তাহলে তো সারা জাতি ডুবে যাবে। স্যার, যে কোনো বিজ্ঞানের ছাত্র বা ছাত্রী সাহিত্য চর্চা করাটা কতটা উপযোগী? সাহিত্য চর্চা করাটা খুবই উপযোগী। এটা তো একটা গুণ একটা মানুষের। দেখো, মানুষ বেসিক্যালি খুব একা। সে যদি সৃজনশীল সাহিত্য নাও লিখতে পারে, কিন্তু সে যদি সাহিত্যের ভালো পাঠক হয়, সেটা তাকে সারা জীবন ধরে তার সঙ্গী হয়ে থাকবে। এরকম নির্ভেজাল বন্ধু তো আর কেউ নেই। একটা মানুষের জীবনে এটা কত বড় আশীর্বাদ ভাবো তো। মানুষের জীবনে কত উত্থান পতন আছে। মানুষ তো, আমি আবার রিপিট করছি কথাটা, বেসিক্যালি একা সব মানুষ। তার একমাত্র সঙ্গী তখন সেই সাহিত্য পথ। তার মধ্যে দিয়ে সে জীবনে যে আনন্দ লাভ করবে সেটা তাকে আর অন্য কেউ দিতে পারবে না। আর তাছাড়া তার অন্য দিক তো আছে, তুমি ভালো সাহিত্য সমালোচক হতে পারো, সেইভাবে তুমি সাহিত্যকে অন্যভাবে তুমি ফিট করতে পারো। একটা বড় সমালোচকও তো সাহিত্যে অনেক কিছু কন্ট্রিবিউট করে। সেটা তো লেখকদেরও অনেক জায়গায় অনেক সাবধান করে দেয়, লেখকদেরও অনেক জায়গায় উদ্বুদ্ধ করে। এই তো আমি তোমাকে বলছিলাম যে তুমি কোনটাকে সাহিত্য বলবে আর কোনটাকে সমালোচনা করবে। অজিত চক্রবর্তী সাহিত্য সমালোচনা করতে গিয়ে রবীন্দ্রনাথ সম্পর্কে, ছিন্নপত্র সম্পর্কে এক জায়গায় লিখছেন। ছিন্নপত্র রবীন্দ্রনাথ যে চিঠিগুলো লিখেছিলেন সেগুলো তো, সেখানে তো নিজের অনেক ব্যক্তিগত মতামত ছিল, এমনকি পারিবারিক এবং পরিচিত মণ্ডলীর অনেকের সম্পর্কে অনেক কথা ছিল, যেগুলো সর্বসমক্ষে আনাটা ঠিক নয়। সেই জন্য ছেটে কেটে বাদ দিতে হয় অনেক জায়গায়। যেটুকু দেবার সেইটুকুই ছিন্নপত্রে ছিল। সেই জায়গাটাকে অজিত চক্রবর্তী প্রকাশ করছেন এইভাবে, ইহা মানে ছিন্নপত্র, প্রতিটি পত্র সেই নন্দন গন্ধটুকু বহন করিতেছে বটে, তবে ছিন্ন হইবার বেদনার রক্তলেখা ইহাদের গায়ে লাগিয়ে আছে। এ তো আর একটা সাহিত্য হয়ে দাঁড়ালো। এ তো শুধু সাহিত্য সমালোচনা নয়, ডাকঘরের সমালোচনা করো, সেখানে কি চোখে দেখছেন তোমার সমস্ত ডাকঘরের চরিত্রগুলোকে, সে তো রিভিলিং একেবারে। কিংবা আমি তো বলছি যে আমাকে তো নতুন করে ভাবিয়েছিলেন পান্থজনের সখা পড়তে গিয়ে আবু সৈয়দ আইয়ুব, যে উত্তীয়র প্রেম যে কামগন্ধহীন নয়, এবং রবীন্দ্রনাথ কোথায় তার সেটা রবীন্দ্রনাথের মতো করে বলে গেছেন, সেই জায়গাগুলো হাতে ধরে দেখিয়ে দিয়েছেন আবু সৈয়দ আইয়ুব। যখন বলেন গানের মধ্যে দিয়ে, তাহারি সঙ্গে তোমারই অঙ্গে বাধা রব চিরদিন মরণ ডোরে, কেমনে ছাড়িবে মোরে হে সুন্দরী, ন্যায় অন্যায় জানি না শুধু তোমারই জানি। এই যে তাহারি সঙ্গে তোমারই অঙ্গে বাধা রব চিরদিন মরণ ডোরে, এটা কি কামগন্ধহীন প্রেমের নমুনা হল? এইগুলো তো আমাদের ধরে ধরে দেখিয়ে দিয়েছেন এই সমস্ত সমালোচকরা, যারাও প্রায় নতুন সাহিত্য তৈরি করেছে। অতএব সাহিত্যের ভালো পাঠক, সংবেদনশীল পাঠক, সে কিন্তু সাহিত্যে বিরাট কন্ট্রিবিউশন রেখে যেতে পারে। স্যার, আপনার একটি বক্তব্যে শুনেছিলাম যে একজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক বলেছিলেন যে পাঠ্যভবনের ছেলে মেয়েদের বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই সমান দখল আছে। স্যার, এই যে ইংরেজি এবং বাংলা ভাষায় দুটো ভাষাকেই সমান গুরুত্ব দিয়ে পড়া, এই বিষয়ে আপনার কি মত? কথাটা একেবারে ঠিক। কথাটা আমার খুব বিশ্বস্ত বন্ধুর মাধ্যমে আমার কাছে এসেছিল। কথাটা বলেছেন সে সময়কার বিখ্যাত অধ্যাপক রণজয় কার্লেকার।
আমাদের এখানে একটা মুশকিল কি জানো, এই যে ইংরেজি মিডিয়াম নিয়ে এত অস্থির, সেটা কিন্তু পাঠভবনে ছিল না। তারা কেউ কি কম ইংরেজি শিখেছিল? বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরাও। আজকে তুমি দেখো মৈত্রীশ ঘটক লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়াচ্ছে, তা কি কোথাও ঠেকলো ইংরেজি? মৈত্রীশ তো বাংলা মিডিয়ামে পড়েছে পাঠভবনে। কিংবা আমাদের অরূপ রতন, সে তো জেএনইউতে অত দুধে অধ্যাপক, তা কি কোথাও ঠেকলো? সেও তো বাংলা মিডিয়াম। তুমি ইংরেজি ক্লাসে ইংরেজিটা পড়াচ্ছ কিনা? ইংরেজি ক্লাসে কি তুমি বাংলায় কথা বলতে দিচ্ছ কি দিচ্ছ না? ইংরেজিতে তুমি প্রশ্ন করলে সেই ছাত্র বা ছাত্রী ইংরেজিতে উত্তর দিচ্ছে কিনা? এইগুলো তোমাকে এনশিওর, ইংরেজিটা পাশাপাশি শেখাতে হবে। মাধ্যম কেন ইংরেজি হবে? এই মাধ্যমটা নিয়ে আমার নিজের ব্যক্তিগতভাবে একটা খুব আপত্তি আছে। মাইকেলের চেয়ে ইন্টেলেকচুয়াল তো আমরা কেউ, বড় ইন্টেলেকচুয়াল আমরা কেউ নই। তারও তো ক্যাপটিবিলিটি ফেল করলো। কোনো সৃজনশীল কাজ কখনো অন্য ভাষাতে হয় না। সুনীল গঙ্গোপাধ্যায় একটা খুব ভালো কথা বলেছিলেন যে একটা সাহেব কি জানে যে বাঁশরি শব্দ কবে পুরনো হয়ে গেছে? তিনি যত ভালোই বাংলা জানেন, তিনি বাঁশরি মানে বাঁশি এটাও জানতে পারেন, কিন্তু বাঁশরি শব্দ যে পুরনো হয়ে গেছে, আজকের কবিতায় সে শব্দ আর ব্যবহার করা যাবে না, এটা তার পক্ষে বোঝা সম্ভব নয়। বা কোথায় ব্যবহার করছে শব্দটা? এখন কেউ নিশ্চয়ই টাটা সেন্টারের ছাতে বসে বাঁশরি বাজাবে না, বাজালে বাঁশি বাজাবে, আবার কদম্ব বৃক্ষের নিচে বাঁশরি বাজাবে। এই যে সব তফাৎগুলো, এই ভাষার মধ্যে যে এই মাত্রা বোধগুলো, এগুলো না অন্য ভাষায় হয় না। ফলে সৃজনশীল কাজ খুব সমস্যা হয়ে দাঁড়ায়। আমাদের এক্সপিরিয়েন্সগুলো ঠিক মতো হয় না, বিজ্ঞানী হোক সাহিত্যেই হোক। এটা কিন্তু কারণ আমাদের ভেতরে জিনগুলো তো বংশ পরম্পরায়, যে জিনের মধ্যে যে ইমপ্রিন্ট রয়ে গেছে সে তো আমার মাতৃভাষা। আমরা আমাদের পরিবেশের মধ্যে দিয়ে একটা ঝালমুড়িওয়ালার কাছে গিয়ে বলছি মুড়ি দাও তো, তাকে আমরা ইংরেজিতে বলছি না তো কি দিতে হবে না দিতে হবে, বা হিন্দিতেও বলছি না। এটা এই ইমপ্রেশনগুলো থেকে যায়। এর একটা প্রকৃষ্ট উদাহরণ আমি কিন্তু তোমাকে দিতে পারি। সর্দার মানে বল্লভভাই প্যাটেল, পণ্ডিত বল্লভভাই প্যাটেল, সর্দার বললাম, পণ্ডিত বল্লভভাই প্যাটেল যখন তার অসুস্থ হয়ে পড়লেন, ওটাই তার শেষ শয্যা, তখন গোড়ায় গোড়ায় উনি যা ডাক্তারদের সঙ্গে কমিউনিকেট করছিলেন সেটা ইংরেজিতে, তারপরে হিন্দিতেও কমিউনিকেট করেছেন। কিন্তু শেষ সময় দেখা গেল উনি আলমোড়ার লোক ছিলেন, আলমোড়ার ভাষাতে কিছু কথা বলছেন। ওর আত্মীয় স্বজনরা ওর মুখের কাছে কান নিয়ে গিয়ে শুনলেন আলমোড়া ভাষায় উনি কতগুলো কথা বলে যাচ্ছে। আমাদের মাতৃভাষা আমাদের এত ডিপলি ইমবেডেড ইন আওয়ার জিন, যেটার জন্য কোনো এফোর্ট করতে হয় না, অটোমেটিক্যালি আসে। যখন লিস্ট এফোর্ট করতে পারছেন পণ্ডিত পন্থ, তখন তার মুখ দিয়ে যে ভাষা বেরো সেটা তার মাতৃভাষা। কারণ ওখানেই সবচেয়ে কম তাকে শক্তি ক্ষয় করতে হচ্ছে, কম ভাবনা ক্ষয় করতে হচ্ছে, শত উচ্চারিত হয়ে চলে আসছে সেই শব্দগুলো। সেই ভাষায় পড়াশুনো করা, আর তুমি যতই বলো অন্য ভাষায় পড়াশুনো করলে ভিতরে ভেতরে ট্রান্সলেশন হয়ই হয়, সেটা হয়তো খুব ফ্র্যাকশন অফ সেকেন্ড, কিন্তু সারা জীবনের পড়ায় সেই ফ্র্যাকশন অফ সেকেন্ডগুলো যদি একসঙ্গে জড়ো করো, যে নিজের মাতৃভাষায় পড়াশুনো করছে আর যে ছেলেটি শেখা ভাষায় সেই পড়াশোনাটা করছে, অন্য ভাষায় শিখে সে পড়াশোনা করছে, তাদের মধ্যে একটা পার্থক্য তৈরি হয়ে যায়। ওই ছোট 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 সময়গুলো একসঙ্গে জড়ো হয়ে একটা ব্যবধান, সময়ের ব্যবধান তৈরি করে দেয়। ও হয়তো 1 কি 1.5 বছর এগিয়ে থাকবে তোমার থেকে সব সময়, দেখা যাবে যখন বড় হবে। তাও সেটাকে যারা অতিক্রম করতে পারে তারা হয়তো জিনিয়াস বলেই পারে। কিন্তু স্যার চাকরির ক্ষেত্রে, চাকরির ইন্টারভিউয়ের ক্ষেত্রে প্রশ্নোত্তরের জন্য অধিকাংশ ক্ষেত্রে ইংরেজি ভাষা ব্যবহৃত হয়, এবং হায়ার স্টাডিজের জন্য বই দরকার, সেই ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে ইংরেজি মাধ্যমের বই পাওয়া যায়। তাহলে স্যার যারা, যে ছাত্রছাত্রীরা বাংলা ভাষা নিয়ে বাংলা মাধ্যমে পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে ভাষাটা কি কোনো বাধা হয়ে দাঁড়ায়? যদি সত্যি আমরা বাংলার সঙ্গে সঙ্গে ইংরেজি শেখাতে পারি তাহলে বাধা হয়ে দাঁড়ানোর কথা নয়। গাফিলতিটা আমাদের মধ্যে আছে। আমি যে স্কুলে পড়তাম
সেই স্কুলে ইংরেজি পড়ানো হতো। আমি একটা ছোট্ট নমুনা দিচ্ছি, ক্যাসাবিয়াঙ্কা পড়ানো হচ্ছে। তিনি আমাদের ক্যাসাবিয়াঙ্কা পড়াতেন। বলছেন, তখন ক্যাসাবিয়াঙ্কা বলিল, পিতা, আমি কি এখনই এই স্থান পরিত্যাগ করিতে পারি? কোনো উত্তর পাইল না। ইংরেজি ক্লাস এই করলে তো ইংরেজি শিখবে না। ইংরেজি শেখানো তো দেখো, বাংলা আর ইংরেজি, বাংলার একটা সুবিধা হচ্ছে এই দুটো ইন্ডো ইউরোপিয়ান গ্রুপ অফ ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। অতএব তার সেন্টেন্স কনস্ট্রাকশনটা সাবজেক্ট প্রেডিকেট। রাম সাবজেক্ট ইজ এ গুড বয় প্রেডিকেট, রাম সাবজেক্ট ভালো ছেলে প্রেডিকেট। অতএব এই যেখানে স্ট্রাকচারাল মিলটা আছে, সেটাকে এতই কঠিন হয়ে যাবে যে বাংলা মিডিয়ামে পড়লে ইংরেজি ক্লাসে যদি ইংরেজিও পড়ানো হয়, ঠিকঠাক মতো করে ইংরেজি লিখতে এবং বলতে শেখানো হয়, তাহলে সে পারবে না। আমাদের পাঠভবনের গোড়ার যুগের অন্তত আমি জানি তাদের ছাত্র, এখনকারও নিশ্চয়ই সেটাই হয়, তাদের তো কোনো অসুবিধা হয়নি। আমি তো আমার এক বন্ধুকে জানি যিনি এখন দেশ বিখ্যাত লয়ার, পার্লামেন্টের মেম্বার, কালীঘাট হাই স্কুলের ছাত্র। আমি নাম বলেই তো আমার কোনো অসুবিধা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অত বড়, তার তো কোথাও কখনো কোর্টে কোনো অসুবিধা হয়নি। আমি ইংরেজি শেখার জন্য সচেষ্ট কিনা, আসলে এটা একটা বোধহয় ভ্যানিটিও হয়ে দাঁড়িয়েছে। আমি দেখেছি বহু বাবা মা বলতে লজ্জা পান আমার ছেলে মেয়ে বাংলা মিডিয়ামে পড়ে, অথচ উল্টোটা হওয়ার কথা। স্যার, এই কথা কি যে কোনো মেধাবী ছাত্রছাত্রী তাদের জন্য সত্যি, নাকি যে কোনো সাধারণ ছেলেমেয়েদের জন্য? আমার ধারণা সাধারণ ছেলে মেয়েদের ক্ষেত্রেও সত্যি, কারণ আমি যাদের কথা বলছি শুধু মেধাবী তারা নয়। আমি এরকম অনেক নাম, আমি নাম বলে ভারাক্রান্ত করতে চাই না, অনেক ছাত্রছাত্রী নাম করতে পারি যারা বাংলা মিডিয়াম এবং মাঝারি মাপের রেজাল্ট করেছে, মাঝারি মাপের পড়াশোনা করেছে স্কুলে, তারা ভীষণ সাকসেসফুল ইন দেয়ার প্রফেশন, তাতে কোনো অসুবিধা হয়নি কমিউনিকেট করতে। তুমি যদি ইংরেজি ভাষাটা সম্পর্কে মোটামুটি ধারণা তোমার থাকে, বলাটা তো অভ্যেস, এবং ক্লাসে যদি তোমাকে প্রশ্ন করলে তোমার ইংরেজিতেই উত্তর দিতে হয়, বলাটারও তো চর্চা হয়ে যাচ্ছে। তাছাড়া সেরম হলে দুটো একটা এক্সট্রা ক্লাস করিয়ে নেওয়া যায়। আমি তো একবার স্কুলে বলেছিলাম, প্লিজ বাংলা মিডিয়ামটা তুলবেন না, রাখুন। আমি ব্যারি ওব্রায়নের সঙ্গে কথা বলেছিলাম, ব্যারি ভীষণ আগ্রহ প্রকাশ করেছিলেন যে ঠিক আছে, আমি বাংলা মিডিয়ামের ছেলে মেয়েদের জন্য দুটো করে আলাদা ক্লাস নেব উইকে, স্পোকেন ইংলিশ এবং কিভাবে ইংরেজিতে কমিউনিকেট করতে হয়, এইসব করেও আমরা ফিট করতে পারি। মিডিয়ামটা কেন নিজের ভাষা নয়, এটা আমার এখনো, আমি আবার বলছি, আমার ঘোর আপত্তি। মিডিয়ামের সঙ্গে ইংরেজি বলা না বলা কোনো সম্পর্ক নেই। হয়তো একটা মার্জিনাল সুবিধা হয় ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করে ইংরেজি বলতে, কিন্তু সেটা সেই অসুবিধাটুকু দূর করে নেওয়া যায়। কিন্তু বাংলা মিডিয়ামে পড়লে একটা বাঙালি ছাত্র যদি বাংলা মিডিয়ামে পড়ে, একটা হিন্দিভাষী ছেলে মেয়ে যদি হিন্দি মাধ্যমে পড়ে, সে বাকি যে সুযোগ অ্যাডভান্টেজ গুলো পায় সেগুলো কিন্তু অন্য ভাষায় পড়া ছেলেমেয়েরা পায় না। এই ইকুয়েশনটা তৈরি করতে হবে, এই ইকুয়েশনটা বোঝাতে হবে, বাবা মাকেও বুঝতে হবে। স্যার, এবার তাহলে আমরা একটু অঙ্কের কথায় আসি। ছোটবেলা থেকে শুনে আসছি যে আমাদের জীবনে গণিত শাস্ত্র, প্রত্যেক কাজেই আমাদের গণিত শাস্ত্রের প্রয়োগ আছে। স্যার, এই কথাটা আমাদের একটু বিশ্লেষণ করে বলবেন? হ্যাঁ, গণিতের তো সবসময়, তুমি দোকানে গিয়ে জিনিস কিনতে গেল, গণিত শাস্ত্র, 10 টাকা দিয়েছো, 8 টাকা 50 পয়সা দাম, 10 মাইনাস 8.5 যে 1.5 হয়, 1.5 টাকা তুমি ফেরত পাবে, এটাও একটা গাণিতিক হিসেব কিন্তু। হ্যাঁ, অতএব প্রত্যেক পদক্ষেপে তোমার গণিতকে তুমি বাদ দিতে পারবে না, গণিত লাগবে। এখন গণিত মানে শুধু কি হিসেব নিকেশ, ওটা কি মানে অ্যাকাউন্টস এর পার্ট না? গণিত একটা বিষয় হিসেবে তার অনেক বড় একটা ভূমিকা আছে আমাদের জীবনে, আমাদের সমাজে, আমাদের ভাবনা, সেটা তো একটা অন্য প্রসঙ্গ। কিন্তু গণিতের ব্যবহার সর্বত্র রয়েছে এবং তুমি বেশি দূর এগোতেও পারবে না। এই যে আইনস্টাইনের E=mc², এটা গণিত ছাড়া আর কেউ বের করতে পারত না। একটা কি জানো, প্রকৃতির সবই খুব অর্ডার্ড, মানে সবই একটা নিয়ম মেনে চলে। আর গণিত বিষয়টাই হচ্ছে প্যাটার্ন নির্ভর, যে প্যাটার্নটা দেখতে পেলে তবেই সেটা গাণিতিক হয়ে ওঠে। প্যাটার্ন যদি না থাকে, একটা মাতালের হেঁটে যাওয়াটা কোনো গাণিতিক নিয়মে পড়বে না, কিন্তু একদল মিলিটারি যদি মার্চ করে যায় সেটা কিন্তু গাণিতিক নিয়মে পড়ে। অতএব গণিত সর্বত্র রয়ে গেছে, জীবনের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে।
একটা বাড়ি তুমি না উঠে মাপতে গেলেও তোমার গাণিতিক হিসেব দিয়েই মাপতে হবে। আমি তো একটা ছেলেবেলার একটা গল্প বলি। রাজামশাই শুনলেন যেতে যেতে সিপাহীরা নিজেদের মধ্যে আলোচনা করছে, দেখ আমরা রাজার জন্য এত কাজ করি, যুদ্ধ হলে আমরা গিয়ে যুদ্ধ করে আসি, আমাদের মধ্যে কেউ কেউ মারাও যায়, কিন্তু আমরা পাই ক টাকাই বা বেতন, আর এই বুড়ো মন্ত্রী রাজার পাশে বসে কানে ফিস কি করে, কত টাকা মাইনে পায়। রাজামশাই শুনলেন, কিচ্ছু বললেন না। পরের দিন সিপাহীদের উনি ডাকলেন মাঠে, ডেকে বললেন যে তাল গাছে তোমরা চড়তে পারবে না, না চড়ে গাছটা কত উঁচু মেপে দিতে পারবে? তারা অনেকভাবে চেষ্টা করলো, তীর দিয়ে গাছের ডগায় তীরের সঙ্গে সুতো বেঁধে, তীর ছোটা তীর কি সুতো দিয়ে গাছের উপরে বাঁধতে পারে নাকি, অনেক চেষ্টা করে ঘন্টা 2-3 চেষ্টা করলো, না মহারাজ পারলাম না। বলে এই বুড়ো মন্ত্রীকে ডাকো। বুড়ো মন্ত্রী বললো, মন্ত্রীমশাই আপনি গাছটা মেপে দিতে পারবেন? বলে হ্যাঁ পারবো। গাছে উঠতে পারবেন না কিন্তু? বলে হ্যাঁ ঠিক আছে। মন্ত্রী একজন করলে একটা 3 ফুট লাঠি নিয়ে 3 ফুট লাঠি নিয়ে এলো, সেটা 1 ফুট পুঁতে 2 ফুট মাটির উপর রইল। তার ছায়াটাকে মাপলেন, ধরো যাক ছায়াটা 1.5 ফুট, লাঠিটা 2 ফুট। উনি হিসেব করলেন, তাল গাছের ছায়াটা মাপলেন, রেশিও প্রপোর্শনই বলো, ঐকিক নিয়মই বলো, মেপে বলে দিলেন তাল গাছটা এত উঁচু। এটাও তো গাণিতিক হিসেব দিয়ে করা হলো। হ্যাঁ, এই আর কি, জীবনে গণিত সব জায়গায় রয়ে গেছে। স্যার, অঙ্ক বিষয়টা তো আমাদের জীবনে অপরিহার্য, কিন্তু যেমন অনেকের খুব ভালো লাগে বিষয়টি, অনেকের তো আবার খুব ভয়ও করে অঙ্ক বিষয়টি। তাদের ক্ষেত্রে অঙ্কটাকে খানিকটা ইজি করে দেওয়া বা কিছুটা ছোটবেলা থেকে অঙ্কের প্রতি ভালোবাসা তৈরি করা, সেটা কিভাবে সম্ভব? অঙ্ক যাদের ভালো লাগে আমি তাদের বাদ দিলাম, যাদের ভালো লাগছে না তাদের মধ্যে না 2টো শ্রেণী আছে। একটা শ্রেণী আছে যাদের কাছে অঙ্কটা হয়তো খুব ইন্টারেস্টিং ভাবে ভূমিকা আছে। আমরা কিভাবে তাদের কাছে অঙ্কটাকে হাজির করছি, যেটাকে বলে প্রেজেন্টেশনটা কি হচ্ছে, আমরা অঙ্কের ভেতরে কথাগুলো কত বলছি না আমাদের আস্তিনের মধ্যে লুকিয়ে রাখছি, আমরা কি শুধুই তাদের এগুলো শেখাচ্ছি, আমরা কি শুধুই তাদের শেখাচ্ছি নিয়মগুলো, যে a প্লাস বি হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবার 2a প্লাস 3b হোল স্কোয়ার কত হবে করো, এরকম ভাবে শেখালে হয় না। তোমাকে বায়োনোমিয়াল মানে পলিনোমিয়াল বিষয়টা বোঝাতে হবে, তার স্কোয়ারটা কেন এরকম হয়, সেই স্কোয়ারটা হলে তার এটা কি হচ্ছে, তার রেজাল্টটা কি পাচ্ছ, এগুলো তো আছেই। এখন অঙ্ক মূলত একটা ভাষা, সেই ভাষার গ্রামারটা আমরা অন্য যে সমস্ত ভাষা ব্যবহার করি তার থেকে একটু অন্যরকম, তার গ্রামারটা একটু আলাদা। সেই গ্রামারটা কিরকম জানো, যে ধরো আমি একটা ছোট্ট পলিনোমিয়াল ভাবছি a প্লাস বি, এখন তুমি তার যদি স্কোয়ার করো সেটা হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এর একটা বিস্তার ঘটছে, একটা বায়োনোমিয়াল কোয়ান্টিটি ট্রাইনোমিয়াল হয়ে গেল, একটা দ্বিপদ রাশি ত্রিপদ হয়ে গেল। এই যেই ত্রিপদ হলো সমস্যা কিন্তু বাড়লো। এবার কিন্তু এই প্যাটার্নটা খুব ইম্পর্টেন্ট, তোমাকে আমি এই প্যাটার্নগুলো সম্পর্কে সচেতন করছি কিনা। প্যাটার্নটা তোমাকে আমি যদি একটা লোককে বলে দিই, আচ্ছা 4x স্কোয়ার প্লাস 12xy প্লাস 9y স্কোয়ার এর স্কোয়ার রুট করো, বর্গমূল করো, আটকে যাবে তুমি যদি প্যাটার্নটা দেখতে না পাও। যে প্যাটার্নটা দেখতে পেলো, আরে দুটো স্কোয়ার মাঝে একটা xy আছে, আচ্ছা দেখি তো এটা এক্স আর ওয়াই এর কোনো হোল স্কোয়ারের ফরম্যাট পাচ্ছি কিনা, করতে গিয়ে দেখলে হ্যাঁ এটা 2x প্লাস 3y হোল স্কোয়ার। যেই পেয়ে গেল তাকে অঙ্কটা কষতেও হবে না, সে মুখে মুখে বলে দেবে তাহলে এর বর্গমূল হচ্ছে প্লাস মাইনাস 2x প্লাস 3y। এই প্যাটার্ন দেখতে শেখাই অঙ্ক শেখা। নেচারে সবটাই খুব অর্ডারলি, খুব প্যাটার্নে আছে। আজকে 365 দিন 6 ঘন্টায় পৃথিবী সূর্যকে পরিক্রমণ করে আসে, এইটা যদি না হতো তাহলে কেপলারস ল তৈরি হতো না। এই প্যাটার্নগুলো দেখতে শেখানোই অঙ্ক শেখা। সেই প্যাটার্নটা তুমি কত ইন্টারেস্টিংলি ছেলে মেয়েদের দেখাতে পারছো, সেটা না করে যদি শুধু আমি অঙ্ক কষিয়ে দিই, ফ্যাক্টরাইজেশন এইভাবে করে, এইভাবে ভাঙলে মিডল টার্ম অর্ডারে ভাঙা হয়, এই সব বলে গেলে কোনো লাভ হয় না। তাহলে সেই দুরূহ থেকে যাবে, সেই মেকানিক্যালি তারা অঙ্কগুলো করবে, তাহলে অঙ্কের ভেতরে তাদের ঢোকা কোনোদিনই সম্ভব হয় না। এইভাবে খানিকটা ইন্টারেস্টিং করা যায়। তবে খুব সামান্য একটা থিন স্লাইস ছাত্রছাত্রী আছে যাদের এটা যখন কম্পিউটারের চর্চা বাড়লো, তারপর তো কম্পিউটার, এখন তো সর্বত্র কম্পিউটার, মানে কম্পিউটার সৃষ্টির একটু গোড়ার যুগের কথা বলছি, তখন মানুষের হিউম্যান ব্রেন তো একটা সবচেয়ে শক্তিশালী কম্পিউটার। এই হিউম্যান ব্রেন নিয়ে একটা খুব রিসার্চ হয়েছিল, যেটাকে সাইবারনেটিক্স বলা হতো।
এই রিসার্চ করতে গিয়ে দেখা গেল যে হিউম্যান ব্রেনের না দুটো ফ্যাকাল্টি আছে, একটা ওয়ান ফর ফ্যাকাল্টি ফর ইমাজিনেশন আর একটা হচ্ছে ফ্যাকাল্টি ফর কম্পিউটেশন। এই কম্পিউটেশন ফ্যাকাল্টি যদি কারো খুব উইক হয় তার পক্ষে অঙ্কটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এটা একটু ফিজিওলজিক্যাল বায়োলজিক্যাল প্রবলেম। এরকম সংখ্যা কিন্তু খুব বেশি না, তুমি ধরতে পারো 99%-এরই মোটামুটি অ্যাভারেজে থাকে। আর যাদের দুটোই খুব শক্তিশালী হয় তারা আইনস্টাইন হয়ে যান, নিউটন হয়ে যান, হ্যাঁ এসব হয়। স্যার, একাডেমিক লাইফ এবং প্রফেশনাল লাইফে সাফল্য অর্জন করার কিছু চাবিকাঠি আছে? আমি এই ব্যাপারটা আমি নিজেই এত প্রফেশনাল লাইফে এত মানে পরাজিত মানুষ, হ্যাঁ কিছুই না। যে কাজটা করবে সে কাজটা যদি সত্যি আমি কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে থাকি, সেটা আমার কোম্পানির হয়েই নিয়ে থাকি, আমি আমার পরিবারের হয়েই নিয়ে থাকি, সেটাকে সিনসিয়ারলি করা। আমি যে কাজটা গ্রহণ করেছি, আমি গ্রহণ করতাম না আলাদা করে, আমি যখন গ্রহণ করেছি আমাকে তার সম্পূর্ণটা দিতে হবে। এইটা যদি কারোর মধ্যে থাকে আমার মনে হয় প্রফেশনাল ফিল্ড আলাদা কিছু না, সে পেশাদারি জগতেও সে সাফল্য লাভ করবে। স্যার, বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের জন্য আপনার কিছু নির্দেশ আছে? তাদের জীবনাদর্শ কেমন হওয়া উচিত? এখনকার ছেলেমেয়েরা তো বিশ্ব নাগরিক মানতেই হবে। আমি এত মিডিয়াম টিডিয়াম নিয়ে বলেও স্বীকার করলাম যে তারা বিশ্ব নাগরিক। তারা জন্ম থেকে হিসেব নিকেশ করছে কম্পিউটারে। আমি আমার একবার একটা, তখন অবশ্যই স্মার্টফোন নয়, এমনি ফোন, মোবাইল, একটা প্রবলেম হচ্ছিল। একটি 5.5 বছরের ছেলে, আমারই বন্ধুর ছোট ভাইয়ের ছেলে, সে বললো দেখি আমি দিতে ভয় পাচ্ছিলাম, মোবাইল নিয়ে ঘাটাঘাটি করবে একটা 5.5 বছরের ছেলে। তখন ওর জ্যাঠা বললো, চোখ তুলে বললো যে দিতে পারবো না। ও 30 সেকেন্ডও লাগলো না, হোল প্রবলেমটাও এটা টিপলো ওটা টিপলো, কি টিপলো আমি জানি না, করে নাও তোমারটা হয়ে গেছে। এবং আবার যে গন্ডগোলটা ছিল মোবাইলের সমস্ত গন্ডগোল চলে গেছে। মানে 5.5 বছরের ছেলে যন্ত্রটাকে যত ভালো চেনে, আমি তখন আমার বয়স কত হবে, 65-64 হবে, আমি দেখলাম আমি আমার আয়ত্তের বাইরে। অতএব এই জগৎটা আমার না খুব অপরিচিত জগৎ। তবু বলবো মানুষ তো সত্ত্বেও একটা হিউম্যান বিইং, হিউম্যান এলিমেন্ট, তার ইমোশন আছে। যুগে যুগে ইমোশনগুলোর অনেক রূপভেদ ঘটেছে হয়, কিন্তু আবেগ আছে বলেই তো সে যন্ত্রটাকেও যে ভালোবাসে, যে তার ভেতরে একটা অন্য ধরনের হয়তো আবেগ আছে। আমি তাদের একটাই কথা বলবো যে দুটো জিনিস কখনো মার হয় না। একটা হচ্ছে অনেস্টি। আমাদের দেশে অনেস্টি বলতে আমরা শুধু বুঝি অনেস্টি ইন মানি, আমি সেটা বলছি না। অনেস্টি ইন মানি, অনেস্টি ইন ওয়ার্ক, অনেস্টি ইন ওয়ার্ড। আমি একজনকে বললাম 10টায় যাব, ওটা যেন 10টাই হয়। আমি একজনকে বললাম এই কাজটা আমি করে দেবো, কাজটা যেন আমি করি। আমাকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে আমি যেটা সম্পূর্ণ করি, যেটা আমি একটু আগে প্রফেশনাল সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে ব্যবহার করি, দ্যাট ইজ অনেস্টি ইন ওয়ার্ক। আর অনেস্টি ইন মানি তো একদম প্রাইমারি, এটা তো সবার দরকার, প্রত্যেকের দরকার। এই তিনটেকে আমি জীবনে খুব গুরুত্ব দিই। এই তিনটে কিন্তু সর্বকালীন সত্য। এটা কিছু কিছু সত্য আছে যে সত্য সবসময় সত্য। ওই রবীন্দ্রনাথ বলেছিলেন না যে ভালো আর মন্দের মধ্যে মন্দ যা সে চিরকালই মন্দ, হোক না সেটা শ্যামলাল অথবা হোক না সেটা নন্দ। ভালো যা সে চিরকাল ভালো, হোক না সেটা কালো অথবা হোক না সেটা ধলো। এই সত্যের ক্ষেত্রেও তাই, কিছু কিছু সত্য আছে চিরন্তন সত্য। এই তিনটে আমি যেটা বললাম এটা চিরন্তন সত্য। তোমার যুগে তোমার যেমন যেমন লাগবে সেইভাবে তুমি সেটাকে ব্যবহার করবে, কিন্তু এই তিনটে থেকে বিচ্যুত না হলে জীবন অন্যরকম হতে পারে। রোহিণী, তোমার প্রশ্ন তো শেষ হলো, আমার এখনো একটা কথা বলার বাকি আছে। তোমার প্রশ্নের উত্তরে আমি এত বকবক করলাম,
মূল কথার সঙ্গে এত ফ্রিলস, এটা আমার নিজেরই খুব খারাপ লাগে। কারণ আমরা বাঙালিরা সারসংক্ষেপের চেয়ে ভাব সম্প্রসারণে বেশি বিশ্বাস করি। এটা আমাদের একটা প্রায় জাতিগত দোষ বলতে পারি। সেই দোষ থেকে আমিও মুক্ত হতে পারিনি। সেই জন্য অনেক কথা বলেছি। সেই ফ্রিলসগুলো যদি বাদ দিতে পারো আমি খুব খুশি হব। কারণ সেটা অবশ্য আমি রোহিণী তোমার উপরেই ছেড়ে দিলাম। মানে এক কথা বলতে গিয়ে হয়তো 10 কথা বলেছি। খুব ভালো লাগলো স্যার, আজ আপনার কাছ থেকে অনেক অনেক নতুন নতুন তথ্য জানতে পারলাম। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সকলের সঙ্গে থাকবেন। আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। তুমি ভালো থেকো, এমনই থেকো সারা জীবন, যেন কোনো কাদা কোনো কালিমা তোমার স্পর্শ করতে না পারে। খুব ভালো থাকবেন স্যার। তাহলে আজ আমরা অনুষ্ঠান এখানেই শেষ করি। নমস্কার।